অনেক রাতে ঘুম ভেঙে গেল ইরেশের। হঠাৎ ঘুম কেন ভেঙে গেল ইরেশ একটু অবাক হলো। এতটাই অবাক হলো যে সে রীতিমতো চিৎকার করতে যাচ্ছিল। দেখল রুম নাম্বার 13-র সেই মেয়েটি ওর বিছানায় শুয়ে আছে। ইরেশ বলল, তুমি এখানে কি করছো? কেমন করে এলে? মেয়েটি বলল, আমাকে আপনি বাঁচান, নইলে আমি বিক্রি হয়ে যাব। কি বলছো এসব? মেয়েটি বলল, আর কোনো কথা বলার সময় নেই, এখনই উঠে পড়ুন, আমাকে আপনি বাঁচান। ওই যে দুই মহিলা দেখেছেন, ওরা দালাল, মেয়ের দালালি করে, আমাকে বিক্রি করতে এখানে এনেছে। আমি অনেক কষ্ট করে আপনার রুমে ঢুকে পড়েছি। তুমি কেমন করে ঢুকলে? মেয়েটি বলল, সে পরে বলা যাবে, অনেক রকম চেষ্টা করাই যায় রুমে ঢোকার জন্য। ইরেশ বলল, এত রাতে আমি তোমাকে কোথায় নিয়ে যাব, আর কীভাবেই বা যাব? মেয়েটি বলল, আপনি আমাকে নিয়ে চলুন, আর কোনো কথা বলবেন না। ইরেশ বলল, ঠিক আছে, চলো আমার সাথে। মেয়েটিকে নিয়ে খুব কষ্ট করে রুম থেকে বেরিয়ে এলো ইরেশ এবং রুমের ভাড়া মিটিয়ে দিল। কেউ কিছু বলল না। ইরেশ বাইরে এসে একটা সিএনজি ডাকলো। এখানে সব সময় গাড়ি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, সিএনজি চলছে। ইরেশ বলছে, তুমি কোথায় যাবে আমার সাথে? মেয়েটি বলল, আমাকে আপনি বাঁচান, না হলে আমি এমন একটা কলঙ্কিত জীবনে পা দিব যে দায়ভার আপনি নেবেন। কারণ আপনি যদি আমাকে না বাঁচান তাহলে ওই কলঙ্কিত জীবনে আমাকে সারা জীবন থাকতে হবে এবং আমি আপনাকে অভিশাপ দেব। ইরেশ শেষে বলল, আমি তো তোমাকে বাঁচাতে নিয়ে এসেছি, জীবনের রিস্ক নিয়ে। তুমি তো ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারতে, আমাকে ফাঁসিয়ে দিতে পারতে। কই, আমি তো ভাবিনি তুমি একজন কালপ্রিট। আমি তোমাকে বিশ্বাস করেছি, যার কারণে তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। মেয়েটি বলল, আমাকে আপনি বিয়ে করবেন? তাহলে খুব ভালো হয়। ইরেশ বলল, অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। তার আগে তুমি বলো, তোমার কিভাবে ওদের সাথে পরিচয় হলো? মেয়েটি বলল, সে এক বড় কাহিনী, আমি আপনাকে একদিন সব খুলে বলবো। তবে এগুলো আপনার না জানাই ভালো। আপনি যদি আমার অতীত জানতে চান তাহলে আমাদের গ্রামের বাড়িতে চলেন। ইরেশ বলল, তোমাদের গ্রামের বাড়িতে যদি তোমাকে নিয়ে যাই, ওই মহিলা দুটো তোমাকে আবার নিয়ে আসবে ফুসলে ফাসলে। মেয়েটি বলল, অনেক কষ্ট করে মামার সংসারে মানুষ হয়েছি, লেখাপড়াও করেছি কিছুটা, কিন্তু আমার মামি শেষ পর্যন্ত ওই দুই মহিলার টাকার লোভে পড়ে গেল, আমাকে বিক্রি করে দিল ওই মহিলা দুটোর কাছে। ভোর হতে আর বেশি দেরি নেই। সিএনজিওয়ালা অনেক দূর চলে এসেছে। একটা হোটেলে দেখলো আলো জ্বলছে। ইরেশ বলল, এখানেই নেমে যাই আমরা, কি বলো? মেয়েটি বলল, ঠিক আছে। ভাড়া মিটিয়ে ইরেশ মেয়েটিকে নিয়ে ওই হোটেলে ঢুকে পড়ল, খাবারের হোটেলে। ইরেশ বলল, তোমার নামটাই তো জানা হলো না। মেয়েটি বলল, আমার নাম নীলা। তাই? খুব সুন্দর নাম। ওরা দুজনে পরোটা খেতে লাগলো, গরম গরম পরোটা, সাথে ভাজি। ইরেশ বলল, এখনও কি চা তৈরি হয়নি? বেয়ারা বলল, চা হতে একটু দেরি হবে স্যার। ঠিক আছে, তাহলে আমরা বসি। ঠিক আছে, বসেন, সমস্যা নেই, চা হয়ে যাবে। অনেকক্ষণ পর 2 কাপ চা নিয়ে এলো বেয়ারা। চায়ে চুমুক দিয়ে ইরেশ বলল, চমৎকার চা হয়েছে। নীলা বলল, আচ্ছা, আমাদের তো একটা বড় রকমের ভুল হয়ে গেছে। ইরেশ বলল, কি সেটা? হোটেলে তো সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা দিয়ে সবই দেখা যাবে, এখন কি হবে? ইরেশ বলল, আমার মনে হয় ওই হোটেলে সিসি ক্যামেরা নেই, আমি খেয়াল করেছি। মেয়েটি বলল, অর্থাৎ নীলা, আমি মুখ ঢেকে রেখেছিলাম, দেখলেও সমস্যা নেই, কেউ আমাকে চিনতে পারবে না। ইরেশ বলল, কিন্তু আমার তো চেহারা চেনা যাবে। তবে অবশ্য আমি মাথা নিচু করেই রেখেছিলাম, চেহারাটা যত সম্ভব ঢেকে রেখেছিলাম নিজের মতো করে। আর এখন ধরা পড়লেও অসুবিধা নেই, আমি তো তোমাকে বিয়ে করছি। খাবার পর ওরা কাজী অফিস খুঁজতে লাগলো। কাজী অফিস খুঁজে পেতে বেশি সময় লাগলো না। মেয়েটিকে বিয়ে করে ফেললো ইরেশ, তার কোনো অতীত না জেনে। নীলা বলল, তুমি তো আমার কোনো অতীত জানলে না, আমার অতীত তুমি জানতে চাও না? ইরেশ বলল, যা ঘটে গেছে তা নিয়ে কোনো ভাবনা নেই আমার। অতীত সে তো চলে গেছে, ভবিষ্যৎ আমরা জানি না, আমার কাছে বর্তমানটাই সব। নীলা হেসে বলল, অতীতকে উড়িয়ে দিলাম তুলোর মতো, বর্তমান নিয়েই বাঁচব আমরা দুজন। নীলা বলল, দেখো, ওই দূরে নীল আকাশ, আমার নামের সাথে
কি অদ্ভুত মিল। ইরেশ তাকিয়ে দেখল নীলা নীল রঙের ড্রেস পরে আছে। বলল, তোমার নামের সাথে ড্রেসটাও মিলে গেছে, নীল রং। নীলা হেসে বলল, সত্যি তাই, আমাদের জীবনটা যেন নীল রঙে রঙিন হয়ে ওঠে। আমি আমার লেখা ছোট গল্প নীল আসমান পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।